আসসালামু আলাইকুম। পড়ছি গল্প বেগম জাহান সিজন 2। লিখেছেন চারুলতা। পর্ব 15। জবরদস্ত নিশানা, বহুত খুব। শের কা নিশানা লাগায়া হ্যাঁ আপনি মালিক, লাজবাব। বলতে বলতে নিজের কালচে দাঁত বের করে খ্যাক করে হেসে উঠল কিশোর বৃত্ত আওলাদ। ওর এরকম প্রশংসা শুনে আত্মগৌরবের সাথে বন্দুকের নলের মুখে ফু দিল জারিফ। অতপর দাম্ভিক চাহনিতে আদেশ করল, যা, ঘোড়া বের করতে বল, আমি শিকারে যাব। এদিকে ওপরের ছাদে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখল রওশন। পেছনে তার মুষ্টিবদ্ধ দুহাতের বাঁধন শক্ত হয়ে এলো। চশমার আড়ালে থাকা তীক্ষ্ণ দৃষ্টি খেলে গেল এক হিংস্রতার ঝিলিক। সিঁড়িতে জুতার শব্দ তুলে ধীরে ধীরে নেমে এলো রওশন। অতপর জারিফের মুখোমুখি দাঁড়িয়ে স্মিত হেসে বলল, বাহ, বেশ ভালো নিশানা তো তোর। ভালো কি বলছেন ছোট মালিক? আমাদের ছোট ভাইজান তো একেবারে সিংহ। ওরে বলদা, সিংহ না, বল বিড়াল। জীবনে দেখেছিস সিংহ পায়রা ধরে? সিংহ কাকে বলে দেখতি যদি আমাদের স্যামিকে বর্ডারে দেখতি, সিক্রেট অপারেশনের শত্রুর মুখোমুখি দেখতি, তখন বুঝতি কে দারকাক আর কে ফ্যালকন। মনে মনে কথাগুলো বলল শ্রেয়ান। ঘুম থেকে উঠে এরকম একটা কাণ্ড দেখে বেশ ক্রুদ্ধ সে। মহলের গার্ডরা সবাই এখানে জড়ো হয়েছে। সীমান্ত নিজেও এগিয়ে এসে শ্রেয়ানের পাশে দাঁড়ালো। তার চোখে মুখের স্মিত বিষণ্ণতা শ্রেয়ানের চটুল দৃষ্টি এড়ায়নি। এদিকে নিজের প্রশংসায় বিগলিত জারিফ মেকি রাগ দেখিয়ে বলল, এই আওলাদের বাচ্চা বেশি কথা বলে ভাইজান। আমার নিশানা তো তোমার কাছে কিছুই না, আমি তো তোমাকে দেখেই শিখেছি। হুম, খুব ভালো নিশানা তোর, কিন্তু এই বন্দুকটা তো খুব পুরনো মডেল। এটা নিয়ে পাখি শিকারে গেলে যে কোনো সময়। বলতে বলতে জারিফের হাত থেকে বন্দুকটা নিয়ে দেখছিল রওশন। হঠাৎ সে জারিফের হাতের দিকে বন্দুক তাক করে ট্রিগার চাপ দিল। মুহূর্তেই জারিফের বাম হাতটা রক্তে ভরে উঠল। সকলের চোখে মুখে বিস্ময়। জুলেখা বেগম, রুকসানা পারভিন, রাহিল ফারিসেরা অন্দরমহলের ভেতর থেকে বেরিয়ে এসেছেন। রেহানা নিজেও অন্দরের দরজায় দাঁড়িয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছে। রুকসানা বেগম একবার ছেলের রক্তাক্ত হাতের দিকে তাকাচ্ছেন তো একবার ব্যথিত মুখের দিকে। আদরের ছেলেকে যন্ত্রণায় ছটফট করতে দেখে তার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। রওশনের উদ্দেশ্যে কিছু বলার আগেই রওশন জারিফের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে অবাক কণ্ঠে বলল, আহ, কি হয়ে গেল? এজন্যই বলছিলাম এসব পুরনো বন্দুক নিয়ে তোর কাজ নেই। দেখলি তো কি অঘটন ঘটে গেল। গার্ডস, ওকে এক্ষুনি নিয়ে যাও। হাকিম চাচা, ইমিডিয়েটলি ডক্টরকে খবর দিন। অতঃপর জারিফকে ধরে রুমের দিকে নিয়ে গেল রুকসানা পারভিন ও নীরবে ওদের পিছু পিছু এগিয়ে গেলেন। এই মুহূর্তে তার কাছে সবার আগে ছেলের সুস্থতা। এদিকে রেহানা নিজেও রাহেল ফারিসকে গার্ডসদের বলে ডেকে ভেতরে নিয়ে গেল। এসব রক্তারক্তি ব্যাপারে ছেলেদের থাকতে দিতে নারাজ সে। ওরা চলে যেতেই রওশন গলা ছেড়ে ডেকে উঠল, জুলফি, জুলফি। জুলফিকার দ্রুত এগিয়ে আসতেই রওশন ওর গালে সজোরে একটা থাপড় বসিয়ে দিল। এরপর তেজি স্বরে বলল, নূরমহলের রক্তপাত নিষিদ্ধ, সেটা জারিফকে জানাসনি কেন? তুই থাকতেও কি করে বন্দুক চালালো বল? রওশন সিদ্দিকের খাস নিরাপত্তা রক্ষী হিসেবে জুলফিকার মহলের সবার ওপর কর্তৃত্ববান। সকলের সামনে থাপ্পড় খেয়ে এবার জুলফির সে অধ্যত্ত অহংকার প্রাচীরে ভেঙে গেল। অপমান আর লাঞ্ছনায় তার চোখ মুখ লাল হয়ে গেছে। কোনো রকমে সে বলল, ভুল হয়ে গেছে ছোট মালিক। কথাটা বলতেই রওশন বন্দুকটা ওর গলায় চেপে ধরে মেজাজি ভঙ্গিতে বলল, কেন এত বড় ভুল হবে? এখন ভুলের প্রায়শ্চিত্ত কর। মাফ করে দিন ছোট মালিক, আর কখনো এই ভুল হবে না। রওশন ওকে ধাক্কা দিয়ে সরিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বন্দুকটা ফেলে অন্দরমহলের দিকে এগিয়ে গেল। নতমস্তকে দাঁড়ানো জুলফিকার ওর যাওয়ার দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে অপমানের প্রতিশোধ স্পৃহা নীরবে পর্যবেক্ষণ করছে একজোড়া ধূসর চোখের শীতল দৃষ্টি। ওরে, অমনি করে কান্দে না। শোন বুবু, এইবার থাম, আর কান্দিস না রে। জুলেখা জুলেখা বেগম তার কোলে মুখ লুকিয়ে কান্নারত নাতনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অস্থির কণ্ঠে ওকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু তার সান্ত্বনায় কান্না আরেকটু বেগ পেল। জুলেখা বেগমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল নূর। খুশবু ওর কান্না দেখে একদিকে যেমন ব্যথিত, তেমনি জারিফের প্রতি রাগে তার মাথা ফেটে যাবার জোগাড়। দুহাত চেপে সে চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে জারিফের গুষ্টি উদ্ধার করে চলেছে। এদিকে গুটি গুটি পায়ে ওপরতলায় নূরের কামরায় এসে হাজির হয়েছে রাহিল ফারিস। একে অপরের মুখ চাওয়াচাই করে দুজনে নূরের পাশে এসে দাঁড়ালো। ওর কান্না দেখে রাহিলের চোখ মুখ কাদো কাদো হয়ে গেছে। ফারিস্তা দেখে বিরক্ত ভঙ্গিতে চোখ কুঁচকে তাকিয়ে রইল। তার বড্ড রাগ হচ্ছে জারিফের প্রতি।
ইচ্ছে করছে বাবার মতো জারিফের আরেকটা হাতে ঠুস করে একটা বুলেট ছুড়ে দিতে। ওর ভাবনার মাঝেই গমগমে পায়ে ভেতরে প্রবেশ করলো রওশন। সে এসেই নূরের পাশে হাঁটু মুড়ে বসে মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে বলল, আর কাঁদে না আমার বাচ্চা। ধীরে ধীরে কান্না থামিয়ে চোখ তুলে তাকালো নূর। বোনের অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে রওশনের বুকটা মোচড় দিয়ে উঠল। আলতো হাতে নূরের চোখের পানে মুছে দিয়ে সে বলল, চুপ করো, আমি আরো পায়রা এনে দিব। ওগুলো আম্মির পায়রা ছিল ভাইজান। ডাগর ডাগর কালো আঁখি বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তেই রওশন বোনের মাথাটা বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল, একটা পায়রা নেই তো কি হয়েছে, আম্মি তো আছে, সে সব সময় আমাদের দেখছে। এখন তুমি কাঁদলে আম্মি কষ্ট পাবে বাচ্চা, তুমি কি তাই চাও? না। ছোট্ট একটা শ্বাস ফেলে কান্না থামিয়ে চুপ করে রইল নূর। দরজায় দাঁড়িয়ে ভাই বোনের এই মধুর সময়টুকু দেখছিল রেহানা। ব্যক্তি রওশনকে সহ্য করতে না পারলেও ভাই হিসেবে তার থেকে সেরা যে আর কেউ নেই সেটা রেহানার চেয়ে ভালো কে জানে। এমন নীরব পরিবেশ শিথিল করতেই রেহানার কোলে থাকা রুহাইজা যেন বড্ড তৎপর। দুহাত বাড়িয়ে গলা ছেড়ে ফু ফু আ বলে ডেকে উঠে সে সামনের দিকে ঝুঁকে পড়ল। নিজের উপস্থিতি জানান দিতে চাইছিল না রেহানা, কিন্তু মেয়ের কারণে তা সম্ভব হলো না। সবার দৃষ্টি রেহানার উপর পড়তেই সে অপ্রস্তুত ভঙ্গিতে দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেল। ছোট্ট রুহাইজা তখনও নূরের দিকে হাত বাড়িয়ে ফুফু আম্মাকে ডেকে চলেছে। রুহাইজার এমন নিষ্পাপ আহ্বান দেখে চোখ দুটো পুনরায় ভরে উঠল নূরের। রওশন সব বুঝে ছোট্ট একটা শ্বাস ফেলে বোনের মাথায় নীরবে হাত বুলিয়ে দিতে লাগলো। বাইরের মানুষের সাথে সে না হয় লড়াই করতে পারে, কিন্তু ঘরের লোকের সাথে কি যুদ্ধ করা যায়? আহ মম, আমি বোধহয় মরে যাচ্ছি আমি। এই তো হয়ে গেছে, একটু স্থির হয়ে বসুন। এই ডক্টর, দেখতে পাচ্ছিস না আমার কষ্ট হচ্ছে, ভালো করে কর। জারিফের এমন অসম্মানজনক আচরণে ডক্টর বেশ বিব্রত বোধ করলেন। বৃদ্ধ হাকিম নিজেও ডক্টরের সাথে এমন ব্যবহারে বেশ লজ্জিত। জারিফকে দেখে তার সেদিন সীমান্তের আঘাতে ব্যান্ডেজ করার কথা মনে পড়ল। দুজনের মধ্যে কতটা তফাৎ। এদিকে ডক্টর দ্রুত হাটে ব্যান্ডেজ বাঁধা শেষ করে ব্লাড ব্যাগের প্রেশার চেক করে হাকিমের সাথে প্রস্থান করলেন। ডক্টর চলে যেতেই রোকসানা পারভিন থমথমে মুখে উঠে দাঁড়ালেন। অতঃপর সব গার্ডদের বেরিয়ে যেতে বলে চুপচাপ ছেলের পাশে এসে বসলেন। মাকে পেয়ে জারিফের আকুতি বেড়ে গেল। ব্যথায় মুখটা বিকৃত করে সে কিছু বলার আগেই রোকসানা পারভিন ঠাস করে ওর গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর দাঁতে দাঁত চেপে বললেন, তোকে বলেছি না, যা করবি আমাকে জানিয়ে করবি, কথা কানে যায়নি? থাপ্পড় খেয়ে জারিফের আহ্লাদ ছুটে গেছে। সে এবার মিনমিন করে বলল, মম। তোর কি মনে হয় আমি ঘাস খাই? রওশন যে ইচ্ছে করে গুলিটা করেছে সেটা বুঝতে পারছিস না? আই থিঙ্ক ইউ আর রাইট মম, কিন্তু সামান্য একটা পায়রা। না না না, পায়রার জন্য নয় জারিফ, গুলিটা ও তোকে করেছে নূরের জন্য। নূর? রওশন সিদ্দিকীর আদরের লাল ডেকে কষ্ট দেওয়ার প্রতিশোধ। নূরজাহানকে কাঁদানোর মূল্য পরিশোধ করেছিস তুই। রুকসানা পারভিনের কথায় ধীরে ধীরে জারিফের কাছে সবটা পরিষ্কার হতে শুরু করলো। ছোটবেলায় বরাবরের মতো এই মহলে এসেছিল, তারপর অ্যাব্রোড যাওয়ার আগে নূরমহলে বছর 2-3 একটা বাচ্চা মেয়েকে দেখেছিল সে। বাচ্চাটা খুশবু আর রওশনের কোলেই থাকতো সারাক্ষণ। ওদের সাথে জেদি একরোখা জারিফের কোনো কালেই সখ্যতা গড়ে ওঠেনি। বিধায় এত বছরে সে প্রায় বলতেই বসেছে যে নূরমহলে নূরজাহান নামের কেউ আছে। কিন্তু আজ সেই নূরের জন্য তাকে এতটা মূল্য চুকাতে হয়েছে ভেবে গা জ্বলে উঠল জারিফের। রুকসানা পারভিনের দিকে তাকিয়ে সে প্রচণ্ড ক্রোধের স্বরে বলল, এভাবে কতকাল ওদের জুলুম সহ্য করবে মম? আমার ইচ্ছে করছে সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে। ওই রওশন সিদ্দিকীকে আমি। শ্, ভুলেও এই কথা মুখে উচ্চারণ করিস না। হোয়াট? তুমি এ কথা বলছো? ওকে তুমি ছেড়ে দিবে? ভাইপোর ওপর এত দরদ তোমার? ভাইপো? দরদ? ওই বাচ্চার চামড়া তুলে আমার পায়ের জুতা বানালে তবে আমি শান্তি পাই, কিন্তু সে সময় তো এখনো আসেনি। তাই বলছি, শান্ত হবে এটা। সঠিক সময় সুযোগ বুঝে এই বিষ বৃক্ষ আমি সমূলে উপড়ে ফেলব। রুকসানা পারভিনের কথায় জারিফের চোখ দুটো চকচক করে উঠল। রুকসানা পারভিনের চোখেও ফুটে উঠেছে বহুদিনের ক্ষোভ আর প্রতিশোধের আগুন। ঘড়িতে সময় রাত 1:26। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে শ্রেয়ান। পাশেই সীমান্ত চুপচাপ চোখ বুজে টান টান হয়ে শুয়ে আছে। শ্রেয়ান আবারও নড়াচড়া করে উঠলে সীমান্ত চোখ বুজেই শান্ত গলায় বলল, বিছানায় রোলার কোস্টার চালানো বন্ধ করে পেটের মধ্যে কি চলছে বলে ফেল। তৎক্ষণাৎ ওর দিকে ফিরে তাকালো শ্রেয়ান, অতঃপর বলল, স্যামি তুই দেখেছিস ওই গুলিটা?
ইচ্ছে করেই ছিল। এক্স্যাক্টলি, দেখেই বুঝেছি, কিন্তু কেন করলো সেটা তো বুঝলাম না। আই থিঙ্ক আমি কিছুটা বুঝতে পারছি। শ্রেয়ান এবার ঝট করে বিছানায় উঠে বসে লাইট অন করে উত্তেজিত কণ্ঠে বলল, বুঝতে পারছিস? কি বুঝলি? সীমান্ত সে কথার জবাব না দিয়ে পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে রইল দেখে ধীরে ধীরে ঠান্ডা মাথায় ভাবল শ্রেয়ান। অতঃপর সন্ধিয়ান কণ্ঠে বলল, এর কারণ ওই মেয়েটা, তাই না? ওর জন্যই রওশন কাজটা করেছে। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এই মেয়েটাই সে যাকে তুই মেলায় রেস্কিউ করেছিলি। কিন্তু রওশনের সাথে মেয়েটির কি সম্পর্ক? আচ্ছা স্যামি, মেয়েটা মেহতাজ সিদ্দিকের মেয়ে নয় তো? কিরে? শ্রেয়ান একা একা বলতে বলতে সীমান্তের কোনো রেসপন্স না পেয়ে ওকে দুবার ধাক্কা দিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। অতঃপর লাইট অফ করে বিড়বিড় করে বলল, শালা ঘাপটি মেরে শুয়ে সবটা শুনেছে, আস্ত একটা কিরকিটি। বেশ কিছুক্ষণ পর শ্রেয়ানের লম্বা শ্বাস ফেলার শব্দে চোখ খুলল সীমান্ত। মুখ হাঁ করে সীমান্তের গায়ে হাত পা তুলে গভীর ঘুমে তলিয়াছে সে। সীমান্ত শ্রেয়ানের পাটা সরিয়ে দিয়ে ধীরে ধীরে উঠে রুম থেকে বেরিয়ে এলো। রাতের নির্জন পরিবেশে পুরো নূরমহল নিস্তব্ধ হয়ে আছে। অদূরে নিচে মাঠে মৃদু রঙিন আলোয় কয়েকজন সশস্ত্র রক্ষীদের নিঃশব্দে চলতে দেখা যাচ্ছে। আপেল বাগানের মিষ্টি গন্ধ আর ফুরফুরে বাতাসে চোখ বন্ধ করে রইল সীমান্ত। ধীরে ধীরে তার কানে এলো পায়রার বাকবাকুম ডাক। এক পা দুপা করে লম্বা করিডোর ধরে সেই শব্দের দিকে এগিয়ে গেল সে। গেস্ট হাউসের অদূরে অপর বিল্ডিংয়ের ব্যালকনিতে অন্ধকারে কারো অবয়ব দেখে থামল সীমান্ত। অন্ধকারে মেয়েটিকে দেখা না গেলেও তার হাতের সাদা পায়রাটা ঝাপসা দেখা যাচ্ছে। সীমান্ত নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ব্যালকনির অস্পষ্ট অবয়বের দিকে। টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ছে পায়রার শুভ্র পালকে। দু হাতে পায়রাটা জড়িয়ে ধরে কয়েকটা উষ্ণ স্পর্শ দিয়ে পরম মমতায় ওর গায়ে হাত বুলিয়ে অতঃপর ব্যথিত স্বরে নূর বলল, তুই আজ তোর সাথী হারিয়ে ফেলেছিস। আমার কষ্ট তোর থেকে বেশি নয়, তাই আমি তোকে মুক্তি দিলাম। যা, তুই তোর সুখের খোঁজে যা। পায়রাটা দু হাতে শূন্যের উপর ছেড়ে দিল নূর। পায়রাটা তৎক্ষণাৎ ডানা ঝাপটে উড়ে গেল। অতঃপর আকাশে ডানা বেলে নেমে এলো গেস্ট হাউসে দাঁড়ানো যুবকটির দিকে। উড়ে এসে পায়রাটা বসল ঠিক সীমান্তের বাম কাঁধে। সীমান্ত ধীরে ধীরে হাত বাড়াতেই পায়রাটা ওর হাতের উপর উঠে বসল। পায়রাটাকে নিজের হাতে তুলে ধরে সীমান্ত স্মিত হেসে বলল, ওয়েলকাম, ইউর মোস্ট ওয়েলকাম। শুনলেন চারুলতার লেখা বেগম জাহান গল্পের সিজন 2 থেকে পর্ব 15। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।